তো এখন আমরা একটা তোমাদের 197 পৃষ্ঠার সমস্যার সমাধান করব। সমস্যাটা অবশ্যই গোলকের উপর। সমস্যায় কি বলা হচ্ছে যে একটি ফাঁপা লোহার গোলকের, গোলকটা তৈরি হচ্ছে লোহার, বাট ফাঁপা, ফাঁপা বলতে ভেতরে ফাঁকা জায়গা আছে। আচ্ছা, তো এটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে এই যে একটা গোলক আকৃতির যে বল চিন্তা করো লোহার, কেন্দ্র থেকে বাহিরের পর্যন্ত যে ব্যাসার্ধটা, ঠিক আছে, যে বাইরের পৃষ্ঠ পর্যন্ত, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা কত তো? 8 সেন্টিমিটার। লোহার বেদ, বেদ মানে হচ্ছে মোটা, মানে পুরুত্ব। তোমরা যেমন তোমাদের ধরো যে কোনো ফ্যামিলির ফিমেল মেম্বারের ধরো মোটা কোনো বালা বা চুড়ি যখন দেখবা, তো দেখবা যে ওই চুড়িটা দেখতে এমন হয়। ধরো এরকম স্বর্ণের চুড়ি চিন্তা করতে পারো বা বালা মনে করতে পারো। এখন ওইটা কিন্তু এরকম শেপ থাকে বৃত্তাকার, আবার কিন্তু একটু মোটাও হয়। ওইটা কিন্তু তুমি যদি কোনো তলে রাখো, চুড়িটাকে যদি আমি কোনো মোটা বালা, বালা চিন্তা করো, এটাকে যদি আমি কোনো তলের ওপর যদি রাখি, তাহলে দেখতে পারবা কি জানো, তলের উপর রাখলে দেখতে পারবা কি একটা তলের জায়গাও দখল করে, আবার একটু সামান্য উঁচু। তো তখন কিন্তু এটা আয়তন কনসিডার হয়, তাই না? যদি তল থেকে সামান্য পরিমাণ উচ্চতাও কাউন্ট হয়, তাহলে কিন্তু কি হয় বলতো, আয়তনটা কনসিডার হয়। মানে তখন ক্ষেত্রফল দিয়ে কতটুকু জায়গা দখল করছে সেটা আমরা কনসিডার করি না, আমরা তখন বিবেচনা করি যে কতটুকু যে স্বর্ণ লাগবে, তখন আমরা আয়তন দিয়ে কনসিডার করি। তো এরকমই একটা বিষয় হচ্ছে যে একটা ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, লোহার বেধ হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে দেখো তো, আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের এটা দেখতে কেমন হবে, ধরো এরকম একটা গোলক আছে, হ্যাঁ, ত্রিমাত্রিক গোলক, তো ত্রিমাত্রিক। এখন আমাদের এই হচ্ছে দেখো, এই যে এরকম হবে, এই যে এটা। তার মানে এই যে এই অংশটুকু দিয়ে দেখো, যে অংশটুকু অংশটুকু আমি এখন দাগ দেব, এই অংশটুকু দিয়ে হচ্ছে লোহা দিয়ে তৈরি, আর এই যে মাঝখানের টুকু হচ্ছে ফাঁপা। এটাই বোঝাচ্ছে প্রশ্নে। আচ্ছা, আর একটা ডাটা একটু ক্লিয়ার করে দিই। এখানে যেটা ছিল যে গোলকের বাইরের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বাইরের যে পৃষ্ঠটা, এই যে এটা কেন্দ্র থেকে এই যে এই পৃষ্ঠের দূরত্ব, এইটুকু হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর কি বলা হচ্ছে যে লোহার বেধ 3 সেন্টিমিটার। লোহা কতটুকু মোটা বা পুরুত্ব, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, মানে হচ্ছে যে এটা। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে গোলকের ফাঁপা অংশের আয়তন কত, এটা হচ্ছে একটা প্রশ্ন। তাছাড়া ওই গোলকে ব্যবহৃত, তো আমাকে বলছে ফাঁপা অংশের আয়তন কত, ফাঁপা অংশের আয়তন কত। তার মানে এই যে এই জায়গাটুকু দেখো, যে জায়গাটুকু আমার কলম ঘুরতেছে, এই জায়গাটুকুর আয়তন কত। আয়তনের, আমরা তো গোলকের আয়তনের সূত্র জানি যে 4/3 পাই আর কিউ। তো এই যে এটা, এই ছোট ফাঁপা অংশের আয়তন কতটুকু হবে, এই ফাঁপা অংশের ব্যাসার্ধটুকু জানতে হবে, এই ফাঁপা অংশের ব্যাসার্ধটুকু জানতে হবে। তাহলে তো হচ্ছে আমরা কি ফাঁপা অংশের আয়তনটা বের করে ফেলতে পারবো। পরে কি চাইছে, পরে দেখতেছি, আগে ফাঁপা অংশের আয়তন চাচ্ছে না, ওটা বের করে ফেলি। তো আমরা কি কি লিখবো, যে এটা লিখবো যে বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ এটা কত বলতো। ধরো হচ্ছে আমরা নাম দিচ্ছি R1। কত নাম দিচ্ছি? R1। বাইরের ব্যাসার্ধ হচ্ছে R1, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এই যে এইখান থেকে শুরু করে এতটুকু, বাট আমার লাগবে এইটুকু, তাই না? কারণ তাহলে যে ফাঁপা অংশের গোলাকার আকৃতির আয়তন পেয়ে যাব। তো আমার এইটুকু লাগবে, বাট এইটা হচ্ছে কি দেখো, এই 8 থেকে যদি লোহার বেদটা আমি বিয়োগ দিয়ে দিই, অর্থাৎ 8 থেকে বাইরের ব্যাসার্ধ থেকে আমি যদি লোহার বেদ বা পুরুত্বটুকু বিয়োগ দিয়ে দিই, তাহলে এই ভেতরের ফাঁপা অংশের যে গোলক তার ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ভেতরের ব্যাসার্ধ বা ফাঁপা অংশের যে ফাঁপা অংশ যতটুকু তার ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা এভাবে লিখি যে ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ, এটাকে আমরা লিখতেছি হচ্ছে R2 দিয়ে। এই R2টা কিভাবে আসবে, অন্য কালি দিয়ে আবার বলি, এটা কিভাবে আসবে,
এই যে এই 8 থেকে 3 বিয়োগ দিলেই চলে আসবে, 8 থেকে 3 বিয়োগ দিলেই চলে আসবে, তাহলে 8 মাইনাস 3 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তোমাদের জন্য এটা বাংলায় লেখো সেন্টিমিটার, ওইটাই বেটার হয়, ঠিক আছে? এত সেন্টিমিটার, নাহলে হুট করে আমি যখন সেন্টিমিটার কিউব দেবো অনেকে কনফিউজড হবা। এত সেন্টিমিটার, তাহলে কত আসে? 8 থেকে 3 গেলে কত আসে বলো তো? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে ভেতরের যে ফাঁপা অংশের যে গোলকটুকু, ওইটার ব্যাসার্ধটা জেনে ফেলছি 8 তাহলে এখন আমাকে বলো যে এই কি বলবো যে গোলকের ফাঁপা অংশের আয়তন কত? গোলকের ফাঁপা অংশের আয়তন, গোলকের ফাঁপা অংশের আয়তন সমান সমান কি হবে? 4/3 পাই, ব্যাসার্ধ কত আসে? 8, তাহলে তার কিউব। এত কি হবে বলতো? ঘন একক হয় নরমালি, তা আমরা তো আর এর উপর ডিপেন্ড করবে কি হবে, তাই তো? এটা আসছে 4/3, পাই এর মান 3.1416, আর আমরা ব্যাসার্ধটা বসাবো হচ্ছে 5, ব্যাসার্ধ বসাবো 5 সেন্টিমিটার, তাই তো? এই কিউব, এর জন্য আমরা এখানে পাবো কি? ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এটা দেখো কত আসে, এটা আসবে হচ্ছে 523.6 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা কিন্তু একটা পাশের অ্যান্সার বের করলাম যে ফাঁপা অংশের আয়তন কত। আচ্ছা এখন দেখো, তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলো। এখন কি করলো? এটা একটা ফাঁপা নিরেট, একটা ফাঁপা কি গোলাকার কি ছিল, গোলক টাইপের লোহার গোলক। এটা লোহা দিয়ে তৈরি, এই যে মাঝখানের জায়গাটা ফাঁপা, এই লাল অংশটুকু হচ্ছে কি লোহা দিয়ে তৈরি। এখন কি বলতেছে? এই লোহা দিয়ে, এই যে এই লাল রঙের যে লোহাগুলো, এই লোহা তুমি গলাবা, যেহেতু এগুলা তৈরি করতে গেলে লোহা গলাইতেই হয়, তো এই গলায় তুমি হচ্ছে কি আরেকটা গোলক তৈরি করবা। এখন ওই নিরেট গোলক, যে গোলক তৈরি করবা ওইটা আবার নিরেট হবে। এই যে এই লোহা গলায় তুমি যতটুকু লোহা পাবা, এই লোহা দিয়ে তুমি আরেকটা ছোট, ছোট হোক বড় হোক ব্যাপার না, দেখতে হবে না, তুমি আরেকটা গোলক বানাবা, আরেকটা গোলক বানাবা, নিরেট গোলক। এখন ওই গোলকের প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হবে রং করতে, তাহলে মোট কত টাকা লাগবে? আবার বলি, এই যে এই লোহাটাকে গলাবা, গলায় তুমি হচ্ছে আরেকটা গোলক বানাবা, নিরেট গোলক। এটা ছিল ফাঁপা গোলক, তুমি এখন নতুন গোলক বানাবা, নিরেট গোলক। তো আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, এই নিরেট গোলকের উপরের পৃষ্ঠিত, যে নিরেট গোলকটি রং করতে, রং কোথায় করবা? উপরের পৃষ্ঠিত রং করবা, তাই না? তো তোমার কত খরচ করবে মোট? লেখা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটারে 1.75 টাকা। তো তুমি যদি মোট খরচ বের করতে চাও, তাহলে তোমার ওই যে যে বানাইলা গোলকটা, এই গোলকের কি পৃষ্ঠতলের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা জানতে হবে। তাহলে তুমি যে 1 বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ, তো টোটাল এত টাকা খরচ বের হবে। তো মোট খরচ বের করতে গেলে আমার ওই সেকেন্ড টাইম বানানো গোলকের ক্ষেত্রফলটা জানতে হবে পৃষ্ঠে। এখন পৃষ্ঠের ক্ষেত্রফলটা জানার জন্য আমাদের লাগবে হচ্ছে আর, কারণ যে কোনো গোলকের, মানে ওই দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ জানতে হবে, কারণ যে কোনো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় বলতো? 4πr², 4πr², 4π ব্যাসার্ধের স্কোয়ার। এখন আমার ব্যাসার্ধ লাগবে, বাট এই যে গোলকটা তুমি বানাচ্ছ তার ব্যাসার্ধ তুমি এখন জানো না। বাট কিভাবে জানবা? তোমার গোলকটা হচ্ছে এই যে এই লোহাটুকু দিয়েই তৈরি হচ্ছে, তাই না? তার মানে লোহার যতটুকু আয়তন, এখানে এই যে ফাঁপা যে লাল রংটা দেখতেছো, এই ফাঁপা অংশটা বাদে যে লাল রং, এটা একটু লোহা দিয়ে তৈরি, তাই না? এই লোহার যে আয়তন, এই সম্পূর্ণ লোহা দিয়েই তো তুমি গোলকটা বানাচ্ছ। তার মানে এইখানে যতটুকু লোহা আছে, এতটুকু লোহা দিয়ে যেহেতু তোমার গোলক তৈরি হচ্ছে, তাহলে এইখানকার লোহার আয়তনটাই তোমার গোলকের আয়তন। তুমি যদি গোলকের আয়তন জানো, ধরো এখান থেকে একটা লোহার আয়তন তুমি বের করে ফেলছো, কথা কথা হচ্ছে 100, এমনি এক্সাম্পল দিচ্ছি, 100 ঘন সেন্টিমিটার। তো এইখানে যেহেতু 100 ঘন সেন্টিমিটার লোহা আছে, তুমি এখন যে গোলকটা বানাবা তার আয়তনও কি হবে? 100 ঘন সেন্টিমিটার, তাই না? এইখান থেকে তুমি কি তোমার ব্যাসার্ধ পেয়ে যাবে না তোমার গোলকের? ওই যে ব্যাসার্ধ তুমি 8 ধরো, সমস্যা নাই, তাহলে 4/3 πr³ কি হবে বলো তো? ওই যে 100, ওইখান থেকে আর এর মানটা বের করবা, তাহলে তোমার গোলকের ব্যাসার্ধ বের হয়ে যাবে। তারপর তোমার গোলকের ব্যাসার্ধ থেকে তুমি তোমার গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল বের করে যে খরচ বের করবা। তো এত কথা বললাম, তাহলে আমরা অঙ্ক শুরু করি। আমাদের যেহেতু ক্ষেত্রফল
মানে খরচ বের করতে গেলে ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ লাগবে আর। এই আর বের করার হিন্টস হচ্ছে কি, এই সম্পূর্ণ লোহা দিয়ে আমার গোলকটা তৈরি হবে। তার মানে আমার এই সম্পূর্ণ লোহার আয়তনটুকু জানতে হবে। লোহা কি, যে লাল রংটা না? তাহলে আমরা এই লাল রঙের শুধু যে এই আয়তনটুকু কিভাবে পাবো? এই যে বড় যে বৃত্তাকার যে গোলকটা দেখতেছো, এই বড় গোলকের আয়তন থেকে এই ফাঁপা অংশের আয়তন বের করছো না? দেখো তুমি কিন্তু এই যে এই আয়তনগুলো বের করে ফেলছো, তাই না? এই বড় আয়তনটা থেকে এই ফাঁপা অংশের আয়তন বাদ দাও, তাহলে থাকবে কি, লোহার আয়তন। তো ফার্স্টে এই কাজটা করি আমরা। তাহলে আমরা আগে, এখন তো ফাঁপা অংশের আয়তন বের করছি, তাই না? তাহলে এখন কি বের করবো বলো তো? এই সম্পূর্ণ গোলকের আয়তনটা বের করব। সম্পূর্ণ ফাঁপা গোলকের আয়তন এটা কি আসবে দেখো তো, 4/3 পাই। আমার সম্পূর্ণটা যেহেতু বের করতেছি, এই সম্পূর্ণটার ব্যাসার্ধ জানতে হবে, যেটা হচ্ছে 8 দেওয়া ছিল প্রশ্নে। তাহলে এটা আসবে 4/3 পাই। আমরা তো এটা r1 দিয়ে লিখছিলাম, তাই না? r1 ঘন সেন্টিমিটার বা একক। তো এখানে হচ্ছে 4/3 ইন্টু 3.1416 ইন্টু, এটা হচ্ছে কত ছিল, 8 ছিল, তাই না? 8 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এখন দেখো কত আসে। তো এটা আসে হচ্ছে 2144.67 ঘন সেন্টিমিটার। এখন দেখো, দশমিকে একটা দুইটা ডিজিটের সমস্যা হলে কোনো ব্যাপার না, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, তাহলে তুমি সম্পূর্ণ আয়তনটুকু জানো, আবার ফাঁপা আয়তনটুকু তুমি জানো। তাহলে আমাকে বলো তো, লোহার আয়তন কতটুকু? এই বড়টা থেকে ফাঁপা অংশের আয়তন বাদ দিয়ে দিব, তাহলে লোহার আয়তনটা পেয়ে যাব। এই যে এটা কি বড়টা না, সম্পূর্ণ গোলকের আয়তন, এটা কি ফাঁপা অংশের আয়তন। তাহলে এখন আমরা কি করব, লোহার আয়তনটুকু বের করে নেব। সুতরাং লোহার আয়তন এটা আমরা যদি ধরি হচ্ছে ভি, লোহার আয়তনটা কি আসবে বলতো? এই যে এইটা, এই সম্পূর্ণ গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দেবো, তাহলেই তো থাকবে লোহা। তো কি আসবে বলতো? 2144.67 মাইনাস 523.6 এত ঘন সেমি। তো দেখো কত আসে, 2144.67 মাইনাস 523.6, এটা আসে হচ্ছে 1621.07 ঘন সেন্টিমিটার। এখন তুমি জানো যে তোমার এখানে এই গোলকটাতে কতটুকু লোহা ছিল, এটা তুমি জানো। এখন এই লোহা দিয়ে তুমি একটা নিরেট গোলক বানাবা। তুমি এখন এই লোহা দিয়ে কি করবে, একটা নিরেট গোলক বানাবা। তার মানে তোমার একটা নিরেট গোলক আসবে, দেখো এই যে নিরেট গোলক, তাই না? একদম নিরেট, মানে ভেতরেও কি আছে বলতো, ভেতরেও লোহা আছে। এখন এইখানে কতটুকু লোহা লাগছে, যেহেতু সম্পূর্ণ আগের সম্পূর্ণ লোহা দিয়ে তুমি এই গোলকটা বানাচ্ছ, তার মানে এই গোলকের আয়তনটা কি হবে, এটি হবে হচ্ছে কি বলতো, এই যে এই লোহার আয়তনের সমান। তার মানে আমরা এখানে লিখতে পারি যে নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন সমান সমান কি হবে বলতো, সমান সমান হবে হচ্ছে এই আয়তনটুকুই, লোহার আয়তনটুকু 1621.07, 1621.07 ঘন সেন্টিমিটার। তো নিরেট গোলকের ব্যাসার্ধ তুমি আর ধরো, সমস্যা নাই। নিরেট গোলকের যে এই ব্যাসার্ধটাকে তুমি ধরলা হচ্ছে যে এখান থেকে এই যে বাইরের পৃষ্ঠ, তাই না? এই যে এই ডিসটেন্স, এটাকে ধরলা আর। নিরেট গোলকের ব্যাসার্ধ আর হলে তাহলে আমরা কি লিখতে পারি, নিরেট গোলকের যে ব্যাসার্ধটা, যে 4/3 পাই r কিউব, পুরা নিরেট গোলকটার ব্যাসার্ধটা, সরি আয়তনটা 4/3 পাই r কিউব ইকুয়াল টু কি আসবে, এই যে এটাই তো নিরেট গোলকের আয়তন। কত লিখছো তুমি দেখো,
1621.07। এখান থেকে কি এটার আর বের করতে পারবা না? কিভাবে? দেখো আর কিউব কিভাবে পাবা? এই যে 3 এটার সাথে গুণ হবে, 3 ইন্টু 1621.07 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই, ওটা ভাগ হয়ে যাবে, মানে 3.1416। তো এখান থেকে দেখো আর কিউবের মান কত আসে? এটা আসবে 387.001 এত কি ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধের উপর কি আসছে দেখো তো, এরকম আসতেছে, মানে আর কিউব। আমাদের লাগবে হচ্ছে শুধু আর, আমাদের লাগবে কি? আর লাগবে। আর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে জানো? আমাদেরকে ঘনমূল করতে হয়। আমাদেরকে কি করতে হয়? ঘনমূল করতে হয়। এটা কি আর কিউব না? তাহলে তুমি এখান থেকে আর পেতে হলে এখানে কি করতে হবে? যে ঘনমূল, এটা 387.001 387.001 এটা জেনে রাখো। এইভাবে যদি কিউব থাকে, তুমি যদি ওইটাকে মানে এক্স কিউব থাকলে তুমি যদি এক্স পেতে চাও, তাহলে তোমাকে ঘনমূল করতে হবে। অর্থাৎ এই যে এখানে যেমন পাওয়ার 3 আছে, ওইখানে হয়ে যাবে এরকম 3 দিয়ে রুট ওভার, মানে এটা কিন্তু চিহ্নটা এমন। এটা হচ্ছে পাওয়ার 1/3, এটা হচ্ছে ঘনমূল। ঠিক আছে? যেমন তোমাদের স্কোয়ার থাকলে রুট ওভার করতা, কিউব থাকলে হচ্ছে এরকম করা লাগে ঘনমূল। ধরো তোমার কাছে এটা আছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, ধরো কথার কথা আমি লিখলাম যে 64, তাহলে তুমি x পেতে চাচ্ছ, তাহলে তোমাকে চতুর্থ মূল করতে হবে। এটা কিভাবে লেখা হয় বুঝা গেছে? ধরো তোমার কাছে এখন আছে 5, তো এটাকে আমরা কিভাবে লিখবো? ধরো 5 হচ্ছে কথা কথা 64, তাহলে তুমি x পেতে চাইলে তোমাকে এটাকে পঞ্চমূল করতে হবে। বুঝা গেছে? তো আমরা যেহেতু কিউব আছে, আমরা ওই 8টাকে চাচ্ছি, তাহলে এটাকে ঘনমূল করতে হবে। তুমি তোমার ক্যালকুলেটরে দেখো, তোমার ক্যালকুলেটর যখন অন করবা, এই যে এই শিফটের পরে এই দেখো এখানে একটা সাইন আছে, দেখতেছো? এই যে ঘনমূলের চিহ্ন, এটা ঘনমূলের চিহ্ন। তুমি শিফট চেপে এটা দিবা, দেখছো ঘনমূল চলে আসে। এখন এখানে ডাটাটা চাচ্ছে। তো আমাদের যেহেতু এখানে কি দেখো তো 387.03, আমরা যে ঘনমূলের এখানে দেখো কি করব, এই যে 387.001 এটা উঠায় ইকুয়াল চিহ্নটা দিয়ে দেবো। এটা আসতেছে 7.287। তো আমরা 7 কি লিখতে পারি? 29 লিখতে পারি। কেউ চাইলে 7.3 লিখতে পারে, 7.3 লিখতে পারে। আমরা 29টা লিখে রাখি, তাই তো? তাহলে হচ্ছে আমাদের কি আসে? 7.29 সেন্টিমিটার। ব্যাসার্ধের একক কি হবে? সেন্টিমিটার, কারণ আমরা তো ঘন সেন্টিমিটার থেকে আসছি, তাই না? মানে সব সেন্টিমিটার একক চলতেছে, দূরত্বের একক। তো এখন তাহলে আমরা কি আলটিমেটলি আমাদের ছোট গোলকের নিরেট গোলক যেটা দ্বিতীয়টা, সেটা ব্যাসার্ধ জানতে পারছি। তো আমাদের তো বের করতে হবে কি, এইটাকে রং করা হবে। রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ হবে 1.75 টাকা। রং তো করবো আমরা উপরের পৃষ্ঠেই। নিরেট গোলকে তুমি তো ভেতরে ছিদ্রকে রং করতে পারবে না, ভেতর তো গোলকই থাকবে, তাই না? লোহাই থাকবে। তো তাহলে আমাদের এটার কি জানতে হবে বলতো? নিরেট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। নিরেট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বলো কত আসবে? এটা তো আমরা জানি। একটা গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল বলতো? এই যে বৃত্ত কয়টা লাগে? 4টা লাগে, তাই না? অর্ধগোলকের উপরে 2টা, অর্ধগোলকের নিচে 2টা, টোটাল হচ্ছে 4টা, মানে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার, আর স্কয়ার। তো আমরা তো যে আর এর মানটা পেয়ে গেছি 7.29। তাহলে এইটা হচ্ছে 3.1416 ইনটু আর এর মানটা কত? 7.29 স্কয়ার। তো এটা আসবে আমাদের কি বলতো? বর্গ একক না? বর্গ একক, সরি একক তো আমরা জানি, এটা আসবে বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। বর্গ একক কোথায় লিখবা? উপরে লিখবা বর্গ একক। তো এটা আমাদের কত আসে দেখো, 4 ইন্টু 3.1416 ইন্টু 7.29 স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা আসতেছে হচ্ছে আমাদের
667.83 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা জানতে পারছি যে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কতটুকু। তো এখন আমাদের এটাই রং করতে হবে, এত বর্গ সেন্টিমিটার রং করা লাগবে। তো আমরা তো জানি যে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ 1.75 টাকা। তাহলে আমাদের যে এত বর্গ সেন্টিমিটারে কত খরচ হবে, চলো বের করে ফেলি। যে এখন 1 বর্গ সেমি রং করতে খরচ কত বলতো, 1.75 টাকা। তা আমাদের আসছে কত, 667.83, 667, 667.83 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ, কি হবে বলতো, 1.75 এর সাথে গুণ হবে না, 667.83 এত টাকা। এটাই তোমাদের অ্যান্সার। এটা একটু খালি গুণ করে দেখো, 667.83 ইন্টু 1.75, যেটা আসবে হচ্ছে 1168.7 টাকা। প্রায় লেখা দাও, দশমিক আছে তো এই জন্য। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আর একবার একটু সংক্ষেপে ব্রিফ করে দিই, কারণ একটু বড় হয়ে গেছে না ম্যাথটা। তোমাকে একটা এরকম গোলক দেওয়া, যেই গোলকটা ফাঁপা বাট লোহা দিয়ে, তার মানে কিছু পরিমাণ লোহা এরকম আছে। তো এখন তোমাকে বলা হচ্ছে তুমি এই লোহা গলায় প্রথমে কি বলছে দেখো, আমাদের কি কি দেওয়া ছিল, আমাদের হচ্ছে যে বাইরের ব্যাসার্ধটুকু দেওয়া, এই যে এইখান থেকে এইটা দেওয়া, আর হচ্ছে এই পুরুত্বটুকু দেওয়া, এই যে লোহা কতটুকু মোটা। দেন বলছিল কি ভেতরের ফাঁপাংশের আয়তন কত। তো আমাদের ভেতরের ফাঁপাংশের আয়তন, এটা তো গোলকাকৃতি, আয়তনের ফর্মুলা দিয়ে বের হবে 4/3 পাই, ব্যাসার্ধর কিউব আসবে। তো আমার এই এতটুকু ব্যাসার্ধ জানতে হবে। তো এই বড় ব্যাসার্ধ থেকে এই বেদ বিয়োগ করে দেব, যে 8 থেকে 3 বিয়োগ দিয়ে আমরা পাচ্ছিলাম কি বলতো 5। তো এটা হচ্ছে তাহলে ফাঁপাংশের ব্যাসার্ধ। তাহলে ফাঁপাংশের তখন আমরা কি বের করে ফেলছিলাম, যে ফাঁপাংশের আয়তন বের করে ফেলছি। এখন প্রশ্ন বলা হচ্ছিল যে ওই এই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটা গোলক তৈরি করবা। এই গোলকটা তো ফাঁপা, মানে যতটুকু লোহা আছে ততটুকু লোহা দিয়ে আমরা একটা গোলক বানাবো। তো লোহা এখানে যতটুকু আছে, আমার সেকেন্ড টাইম যে গোলকটা সেখানেও ততটুকুই লোহা থাকবে, আয়তন তাহলে কি থাকবে, সেম থাকবে। তো এই আয়তনটা দিয়ে আমরা কি করব, একটা গোলক বানাচ্ছি। ওইটার আমাদের রং করা লাগবে, যেখানে 1 সেন্টিমিটার খরচ হবে 1.75 টাকা। তো টোটাল কত খরচ লাগবে, তো আমাদের যেহেতু 1.75 টাকা খরচ হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গোলক, এটা ব্যাসার্ধটা জানতে হবে, এটা প্রশ্নে দেওয়া নাই। তো এটা বের করবো আমরা কিভাবে, আমরা বের করছি হচ্ছে লোহার আয়তন। কারণ লোহার আয়তন, লোহা দিয়ে যেহেতু গোলকটা তৈরি হচ্ছে, ওইটাই হচ্ছে কি নিরেট গোলকের আয়তন। লোহার আয়তনটা আবার কিভাবে পাবো, এই টোটাল নিরেট গোলকের আয়তনটা থেকে আমি তো ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে কি, তাহলেই তো থাকবে হচ্ছে কি আমার বলতো, লোহার আয়তন, এই যে ফাঁপা অংশের আয়তন, এটা সম্পূর্ণ গোলকের আয়তন। এই যে বিয়োগফলটাই কি বলতো, বিয়োগফলটাই হচ্ছে লোহার আয়তন। তো এই যে লোহার আয়তনটা, নিরেট গোলকের আয়তনটাই কি লোহার আয়তন, যেহেতু তার নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তো এইটা তাহলে তার আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এইখান থেকে দেখো যে আরটা বের করে ফেলা হয়েছে, আর বের করে এই আমার যেহেতু এটা রং করতে হবে, পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে হবে, আর বের করে এই যে ক্ষেত্রফলটা বের করা হয়েছে, তারপর হচ্ছে টোটাল খরচ কত সেটা বের করা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো এখন হচ্ছে আমরা 4 নাম্বার সমস্যাটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 5, 7 ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি প্লাস্টিকের বল গলিয়ে আরেকটি নতুন নিরেট বল তৈরি করা হলো। তার মানে তোমার কাছে এত 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 ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে তোমার কাছে 3টা ব্যাসার্ধ আর নিরেট প্লাস্টিকের বল মানে 3টাতে আর কি তোমার নিরেট, মানে ভেতরে ফাঁপা জায়গা নাই। তো এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এরকম 3টা বল গলায় কি করা হলো, নতুন আর একটা বল তৈরি করা হলো, নতুন আর একটা বল তৈরি করা হচ্ছে। এখন ওই বলটাও তোমার নিরেট, নতুন বল যেটা সেটা হচ্ছে নিরেট।
এখন বললো যে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তার মানে দেখো তোমার কাছে এরকম একটা বল আছে, তাই না? এটার ব্যাসার্ধ এত, এটা নিরেট, তার মানে এখানে কতটুকু প্লাস্টিক লাগছে, কতটুকু প্লাস্টিক লাগছে, এটা যেহেতু ত্রিমাত্রিক বস্তু ওর আয়তনের পরিমাণ সমান প্লাস্টিক লাগছে, আয়তনের পরিমাণ সমান প্লাস্টিক লাগবে। দ্বিতীয় বস্তুটাও আছে একটা একটু বড়, এটাও নিরেট, তার মানে এখানে কতটুকু প্লাস্টিক লাগবে, ওর আয়তনের সমান প্লাস্টিক লাগবে, দ্বিতীয় বস্তুর আয়তনের সমান প্লাস্টিক লাগবে। আরেকটা আছে আর একটু বড় 11, এখানে এটাও নিরেট যেহেতু, তার মানে এখানে কতটুকু প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে হচ্ছে ওর আয়তনের পরিমাণ, তাই না? আয়তন যতটুকু আয়তনের সমান পরিমাণ প্লাস্টিক আছে। এই তিনটা বলকে গলাইলে এখানে এমন না যে প্লাস্টিক কমে যাবে, জাস্ট হচ্ছে আমরা বিভিন্ন শেপ দিতে পারি। এই তিনটা বলকে গলায় কি করা হলো, আরেকটা গোলক তৈরি করা হলো, নিরেট নিরেট গোলক তৈরি করা হলো। তার মানে এই তিনটা মিলে 1 2 3 মিলে তোমার হচ্ছে আরেকটা নিরেট গোলক তৈরি হবে, নিরেট। তাহলে এইখানে কতটুকু প্লাস্টিক লাগবে, এর আয়তন পরিমাণ, বাট এর আয়তনটা খেয়াল করো, প্রথমটার আয়তন, দ্বিতীয়টার আয়তন, তৃতীয়টার আয়তন মিলে হবে এটার আয়তন। কি বললাম, এটার আয়তন যদি হয় V1, এটা যদি হয় আয়তন V2, এটার যদি আয়তন হয় V3, এইটার আয়তন যদি হয় বড় হাতের V, তাহলে বড় হাতের V হবে অবশ্যই V1 + V2 + V3। তুমি যেহেতু এদের ব্যাসার্ধ জানো, তার মানে ব্যাসার্ধ জানলে তুমি এখান থেকে 4/3 পাই, ধরো এটা R1, এটার কি আয়তনটা জেনে ফেলবা। তো এটারও তুমি ব্যাসার্ধ জানো, তাহলে তুমি এটারও কি 4/3 পাই R2, এটারও কি আয়তনটা জেনে ফেলবা। মানে আয়তন তুমি এটারটাও জানো, এটারটাও জানো, 11 সেন্টিমিটার এরটাও তুমি জানো। 4/3, আচ্ছা এটা যে পাই লিখছি এটা বোঝা যায়, 4/3 পাই, এটা R3 দেওয়া, তো এই যে কিউব, এই আয়তনটাকে তুমি জেনে ফেলবা। এই তিনটা আয়তনের সমষ্টি হচ্ছে বড়টার সমান, অর্থাৎ তুমি এটার ভ্যালুটা জানো, অর্থাৎ ভির মানটা তুমি জানো, আসলে জানো। আচ্ছা এখন প্রশ্ন বলছে কি, নতুন বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, এটার ব্যাসার্ধটা জানতে হবে, এটা ব্যাসার্ধ জানবা, তাহলে কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, 4πr², 4πr², 4 ব্যাসার্ধের স্কয়ার, 4π ব্যাসার্ধের স্কয়ার। তোমার এটা ব্যাসার্ধ জানতে হবে, যেহেতু তুমি এর আয়তনটা জানো, এই যে আয়তনটা জানো, এখান থেকে কি 4/3 পাই, ধরো এটা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে কি হবে বলতো, πr³, 4/3 πr³ হচ্ছে ভ্যালুটা, এখান থেকে আর এর মানটা বের করে ফেলবা, বুঝতে পারছো? আর এর মানটা বের করে ফেলবা, আর এর মানটা তুমি যদি জানো তাহলে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করতে পারবে না? কত আসবে বলো তো, 4πr², শেষ। এটা তো মুখে বললাম, চলো এখন আমরা অঙ্কটা করি, ঠিক আছে? তো আমাদের কাছে কি 5 7 আর 11, তাই তো? তো আমরা কি বলি যে প্রথম বলের আয়তন, প্রথম নিরেট গোলকের আয়তন, নিরেট কথাটা বারবার বলা লাগবে যে এখানে কোনো ফাঁপা অংশ নাই, তো আমাদের প্লাস্টিকের পরিমাণটাতে এই ফাঁপা অংশে বিয়োগ দেওয়ার ব্যাপারটা আসবে না, এই জন্য নিরেট বলে দিচ্ছ, তার মানে গোলকের আয়তনটা হবে কি, মানে প্লাস্টিকের পরিমাণটা হবে কি গোলকের আয়তনটাই। তো প্রথম নিরেট গোলকের আয়তন কত আসবে বলো বলো বলো, এটা আসবে 4/3 পাই, প্রথমটা ব্যাসার্ধ কত ছিল, 5 ছিল মনে হয়, তাই না? 5 7 11, 4/3 পাই, এই যে পাই কিউব, সরি আর কিউব, আর এর মান তো হচ্ছে 5, তো এটা হচ্ছে যেহেতু 5 সেন্টিমিটারই ছিল, তার মানে আমাদের এই এককটা আসবে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এখানে বসে দিয়ে দেখি কত আসে, 4/3, 3.1416 ইন্টু পাই কিউব, এটা আসবে হচ্ছে 523.6। ঠিক এভাবে হচ্ছে আমরা কি করব, দ্বিতীয় নিরেট গোলকের আয়তনটা বের করব, 4/3 পাই, এটা ছিল মনে হয় 7, তাই না? ব্যাসার্ধ, এই ব্যাস দেওয়া না ব্যাসার্ধ দেওয়া, দেখো তো, এত 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 সেমি না, ব্যাসার্ধ, ব্যাস দেওয়া থাকলে আবার কি হইতো বলতো, অর্ধেক ভাগ দিয়ে দিতে হইতো, তাই না? এত ঘন সেমি, তো এটা কত আসে,
4/3 into 3.1416 into 7 কিউব, যেটা আসলে হচ্ছে 1436.76 ঘন সেমি। আচ্ছা, এরপরটা হচ্ছে তৃতীয় নিরেট গোলকের আয়তন। এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 4/3 পাই 4/3 পাই কত আসলে 11, তাই না? আসলে তোমাদের এভাবে না লিখে একটু সহজভাবে ক্যালকুলেশন শেখানো যায়, আমি এটা শিখাবো, তারাও ওইটাও আমি শিখাবো, ঠিক আছে? একবারই দেখাই দিই। তো এটা কত আসে দেখো, 4/3 ইন্টু 3.1416 ইন্টু 11 পাওয়ার 3, এটা আসতেছে 5575.29 ঘন সেন্টিমিটার। তো এটা দেখো, আমরা তিনটার আয়তন বের করে ফেলছি, V1 V2 V3। তার মানে যে পরবর্তী যে নিরেট গোলক তার আয়তনটা কি হবে? এই তিনটার যোগফল, তাই না? তো নতুন নিরেট গোলকের আয়তন, তো এটা লিখে দাও। সুতরাং নতুন নিরেট গোলকের আয়তন, এটা যদি ভি হয়, বড় হাতের ভি, এটা আসবে কি বলতো? এইগুলার সমষ্টি। কত আসছে দেখো, 523.6 প্লাস দ্বিতীয়টারটা হচ্ছে এইটা। আমি যদি বক্স করে করে দেখাই তোমাদের সুবিধার্থে, এটা ছিল প্রথমটা, এটা ছিল দ্বিতীয়টা, এটা ছিল হচ্ছে তৃতীয়টা, তাই না? তো 523.6 প্লাস দ্বিতীয়টা কত আসছে? 1436 প্লাস 5575.29, এত কি বলতো ঘন সেমি। এটা কত আসে? 523.6 প্লাস 1436.76 প্লাস 5575.29। আমার মনে হয় আজানের ব্রেক দেওয়া উচিত, লিখে নিই এটা। তো এটা হচ্ছে 7535.75 ঘন সেমি। আজানের পরে বাকিটুকু কমপ্লিট করতেছি। তো এখন হচ্ছে আমরা তাহলে মোট আয়তনটা পেয়ে গেলাম কার? দ্বিতীয় যে নিরেট গোলকটা আমরা বানাচ্ছিলাম সেটার। তাহলে তার আমরা কি বের করবো এখন বলতো? তার ব্যাসার্ধ। তো কিভাবে লিখতে পারি যে, সুতরাং নিরেট গোলকের ব্যাসার্ধ আর হলে নিরেট গোলকটির ব্যাসার্ধ আর হলে আমরা কি লিখতে পারি? এটার যে আয়তন 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কি বলতো? এটা না, এইটা। তো লিখে দিই, কত জানি এটা 7535 7535 7535.65 দেখছিলাম, তাই না? হ্যাঁ। তো এখান থেকে এখন তুমি আর বের করে ফেলবো না, কি হবে? তাহলে আর কিউব ইকুয়ালস টু কি আসবে? 7535.65 ইন্টু 3, যে 3টা গুণ হবে এখানে, আর 4 পাইটা নিচে এখানে এসে ভাগ হবে, 4 ইন্টু 3.1416। তো এখানে আর কিউবের মানটা কি আসে? আর কিউবের মানটা কত আসে? তো এটা আসতেছে আমাদের 1798.999। তাহলে এটাকে 78 এর না লিখে আমরা 79 লিখে দিই। 1799 ঘন কিছু লিখতে হবে না, আমাদের তো আর বের করতে হবে, তাই না? আমাদের কি বের করতে হবে? আর বের করতে হবে। তাহলে আর বের করতে হলে আমাদের এটাকে ঘনমূল করতে হবে 1799। তো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। দেখো কত আসে। তোমাদেরকে দেখালাম কিভাবে ঘনমূল বের করতে হয়, 1799। তো এটা বসালে আমাদের হচ্ছে 12.16 এত সেন্টিমিটার। তাহলে এখন দেখো, আমরা এই যে দ্বিতীয় গোলকটার এটার ব্যাসার্ধটা জেনে ফেলছি।
আমাদের লাগবে হচ্ছে কি নতুন বলের, নতুন যে নিরেট বল এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সুতরাং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সুতরাং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আসবে বলতো? আসবে হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাই তো? গোলকের তো সূত্রই মাত্র দুইটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন। পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি আসবে 4 পাই আর স্কয়ার, আয়তনটা আসবে 4/3 পাই আর কিউব। তো এটা আমরা বসাই দিই, তাই না? 4 ইন্টু 3.1416 ইন্টু আর স্কয়ার, আর কত আসছে 12.16। তো এটা আসবে আমাদের কি বলতো বর্গ সেন্টিমিটারে আসবে। এখানে লিখতে পারো যে এটা আসবে বর্গ একক, না লিখলেও চলবে এটা, বাট এটা লিখতে হবে বর্গ সেন্টিমিটার, এটা লিখতে হবে। তো 4 ইন্টু 3.1416 ইন্টু 12.16 স্কোয়ার, তো এটা আসছে 1853, 1853 সাল 0.14 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখানে লিখে দিব হচ্ছে প্রায়, এটা হচ্ছে প্রায়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন তোমাদের আরেকটা জিনিস আমি শিখাতে চাচ্ছিলাম কি, এই যে আমি ক্যালকুলেশনটা এইভাবে যে করলাম, প্রথমটার আয়তনে আমি পুরোটা ভেঙে লিখছি, দ্বিতীয়টার আয়তন আমি ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে লিখছি, তৃতীয়টার আয়তনের ক্যালকুলেশনটা আমি ভেঙে ভেঙে লিখছি। এরপর আমি আয়তন তিনটা যোগ করে বড় গোলকের আয়তন পাচ্ছি, কারণ এই তিনটা গোলক দিয়ে বড় গোলক তৈরি হয়েছে। তো আমরা প্লাস্টিকের পরিমাণটা জানলাম, দেন হচ্ছে আমরা এই আয়তন যেহেতু জানি, এখন নতুন গোলকটার ব্যাসার্ধটা এভাবে বের করলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করলাম, ঠিক আছে। বাট এই যে ক্যালকুলেশনটা, এই যে এভাবে আমি ভেঙে ভেঙে না লিখে, আমি যেহেতু জানি যে কি বলতো এই তিনটা আয়তন মিলে হবে এই আয়তনটা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম। এটাকে লেখা হচ্ছে বিকল্প ক্যালকুলেশন, বা এটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন। শুধুমাত্র হিসাবটা এভাবে তোমরা করলে একটু ভালো হয়। তো আমরা যেহেতু বুঝতে পারতেছি যে ছোটটার আয়তন প্লাস আরেকটার আয়তন প্লাস আরেকটা আয়তন কি বড়টার আয়তন, তো আমাদের ওইটা কি আসছিল 4/3 পাই 5 কিউব, এরপরটা আসলো 4/3 পাই 7 কিউব, এরপরটা আসলো 4/3 পাই কি বলতো 11 ছিল মনে হয়, তাই না? এত কিউব। আর বড়টার ব্যাসার্ধ আমরা যদি আর ধরি 4/3 পাই, বড়টার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা কি আর কিউব না? জিনিসটা তো এমনই ছিল, বাট আমি তো একটা ভেঙে ভেঙে লিখছিলাম ক্যালকুলেশন গুলা। আবার বলি, বারবার বলতেছি যেন তোমরা বুঝো, আমি তো এই যে মানগুলা ক্যালকুলেটরে ভেঙে ভেঙে লিখে তারপর যোগ করছি। বাট দেখো তোমরা যদি একটু চালাক হও, তোমাদের কি হবে জানো? তোমরা দেখো এই পাশ থেকে 4/3 পাই কমন নিতে পারো না? 4/3 পাই কমন নিয়ে লিখলে দেখো কি লেখা, এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। তো কমন নিয়ে লিখলে তোমার এখানে আসবে 5 কিউব 7 কিউব প্লাস 11 কিউব, আর এখানে তো 4/3 পাই, এটা তো আর কিউব। এখন দেখো 4/3 পাই এই পাশেও আছে গুণ আকারে, এই পাশেও আছে গুণ আকারে, তো তুমি 4/3 পাই দ্বারা সবাইকে ভাগ করে দিতে পারো, তাহলে এটা কাটাকাটি যাবে। বা সোজা ভাষায় 4/3 পাইটা নিচে চলে যাবে, যে 4/3 পাই 4/3 পাই কাটাকাটি যাবে, যে কি থাকবে দেখো তো, আমরা লিখতে পারি যে 5 কিউব প্লাস 7 কিউব ইকুয়ালস টু হচ্ছে 11 কিউব ইকুয়াল টু হচ্ছে আর কিউব। কি করলাম আমরা 4/3 পাই দ্বারা উভয় পক্ষে ভাগ, এই কাজটাও করতে পারো, তাহলে তোমাদের এই হিসাবটা একটু সহজ হয়ে যাবে। বারবার তোমাকে এরকম ক্যালকুলেট করে করে মান বের করতে হবে না, এটা কত এটা কত এটা কত এরকম বের করতে হবে না, একবারে দেখো আর এর মানটা চলে আসবে ডিরেক্ট। আমি আবার কি করছিলাম দেখো, আলাদাভাবে যে আয়তন বের করলাম, আয়তনটা বের করে আবার কি করছিলাম গোলকের ব্যাসার্ধ আর ধরে আবার নতুন ভাবে এইটা ইকুয়াল টু এইটা, এখান থেকে আর বের করছিলাম না, এই যে আর কিউব। এখন দেখো এটা তোমার অনেক সিম্পল হয়ে চলে আসবে, অনেক সিম্পল ভাবে এটা চলে আসবে। দেখো আর কিউব ইকুয়াল টু কি লেখা যায়, আর কিউব ইকুয়াল টু লেখা যাবে 5 কিউব প্লাস 7 কিউব প্লাস 11 কিউব, এই যে 1799। আমাদের কি আসলে দেখো 1799, বুঝা গেছে? একই জিনিসই আসবে,
জাস্ট কেউ একটু ভালোভাবে যদি চিন্তা করতে পারো, নিজের বুদ্ধি খাটায়, তার একটু কষ্টটা কম হবে। কোথায় যায় বারবার, তার একটু কষ্টটা কম হবে। এই 1 2 3 4 লাইনের মধ্যে আর এর মানটা বের হয়ে যাবে। আর কেউ যদি একটু আমার মতন থাকো, আমি একটু কম বুঝি, সত্যি কথা আমি অনেক কম বুঝি, তো সে হচ্ছে এরকম ভাবে আলাদাভাবে বের করবে, আলাদাভাবে আয়তন যোগ করবে, দেন আলাদাভাবে ব্যাসার্ধ ধরে দেন এটা বের করবে। তুমি করো, তোমরা শিখতেছো না, তোমরা যেভাবে পারো, যত ভেঙে পারো করো, যত শর্টকাট যেন করো, যত লং কাট যেন করো, করো অঙ্কগুলা করো। তাহলে তোমরা এই ম্যাথগুলার ঝামেলাগুলা বুঝতে পারবা যে আচ্ছা কোন রাস্তায় গেলে তুমি আটকাবা, কোন রাস্তায় গেলে তুমি আটকাবা না, কোন রাস্তা তোমার জন্য সহজ। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে এখন আমরা শুরু করব তোমাদের এই নতুন কারিকুলামের বইয়ে যে অনুশীলনী সমাধান, গোলক রিলেটেড যে অনুশীলনীতে প্রশ্ন তার সমাধান। এই যে অনুশীলনীর সমাধান গোলক 3 নাম্বার প্রশ্ন থেকে এখন আমরা শুরু করব। তো এখানে কি বলা হচ্ছে যে একটা প্লাস্টিকের নিরেট গোলক, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। নিরেট গোলক মানে ফাঁপ অংশ নাই। তাহলে এখানে প্লাস্টিক কতটুকু আছে? গোলকের আয়তন যতটুকু প্লাস্টিক ঠিক ততটুকুই আছে। আচ্ছা, এখন এই গোলকটাকে গোলায় 7 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা ফাঁপা গোলক বানানো হলো। দেখো এটা ছিল নিরেট গোলক, তাই না? এরকম নিরেট গোলক ছিল। এটা ব্যাসার্ধ ছিল কত বলতো? এই ব্যাসার্ধ ছিল হচ্ছে 6 সেন্টিমিটার, তাই না? ব্যাসার্ধ ছিল 6 সেন্টিমিটার। এখন তুমি 7 সেন্টিমিটারের গোলক বানাচ্ছ, একটু বড় হয়ে গেছে আগের চেয়ে, তাই না? ওইটা কিন্তু আর নিরেট থাকবে না, ওইটা কিন্তু আর নিরেট হইতে পারবে না। কারণ যদি ওইটাও নিরেট হয়, আর একটু বড় গোলক, আর একটু বেশি লোহা লাগবে বা প্লাস্টিক লাগবে, ওই কোথা থেকে আসবে না তো, তুমি যদি এক্সট্রা না দাও। তো যাই হোক, এই গোলক গোলায় 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই যে ফাঁপা বানাচ্ছে, দেখো ফাঁপা গোলক, একটা ফাঁপা গোলক বানাচ্ছে। এখন কথা হলো, ফাঁপা গোলক বানাইলো মানে ভেতরের কিছু একটা অঞ্চল কি আসে বলতো? ফাঁপা। এই যে এটা হচ্ছে ফাঁপা অংশ, এমন। তার মানে বাকিটুকু হচ্ছে কি? লোহা, সরি প্লাস্টিক। ঠিক আছে, বাকিটুকু হচ্ছে কি? প্লাস্টিক। তার মানে আমার এইটুকু লাগবে না, মুছে ফেলি। বুঝতে পারছো আই থিঙ্ক, তাই না? আর এই যে এটা এতটুকু হচ্ছে 7 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। অর্থাৎ তোমার কাছে এটা জানতে চাচ্ছে, এই যে পুরুত্ব, এই যে এটুকু কত, এটা জানতে চাওয়া হচ্ছে। ফাঁপা গোলকের, এই যে এটা ফাঁপা গোলক, এটা আগে নিরেট গোলক, এটা পরে ফাঁপা গোলক। এই ফাঁপা গোলকের এই যে এই প্লাস্টিকের পুরুত্ব একটুকু জানতে চাওয়া হচ্ছে। বুঝতে পারছো? এখন দেখো আমরা কি করব। তাহলে আমরা একটু ফার্স্টে আমাদের যে নিরেট গোলকটা আছে, যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, এই গোলকের আয়তনটুকু আমরা একটু বের করি। বলো কত আসবে? এটা আসবে 4/3 পাই। ব্যাসার্ধ কত? 6, যেহেতু যে ব্যাসার্ধের কিউব, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে বলো আমার কত আসবে? এটা 4/3 পাই আর কিউব, তাই না? ক্যালকুলেট করি আমরা 4/3, তো এটা আসবে হচ্ছে আমাদের 904.78 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমার এই পরিমাণ প্লাস্টিক এই নিরেট গোলকে ছিল, এইটা দিয়ে যেহেতু আরেকটা ফাঁপা গোলক তৈরি হচ্ছে, এইখানে আমার কতটুকু প্লাস্টিক আছে? এতটুকু পরিমাণ, এটা মাথায় রাখবা। এখানে আমার কতটুকু প্লাস্টিক আছে? এই এতটুকু পরিমাণ প্লাস্টিক আছে। এখন আমার জানতে হবে সামহাও এইটা। আমরা একটা কাজ করব, আমরা চিন্তা করব এই যে 60 সেন্টিমিটার কি এখান থেকে এটা না, আমরা চিন্তা করব এটা হচ্ছে আমাদের R1, মানে যে বড় পুরাটার ব্যাসার্ধ হচ্ছে R1, এভাবে চিন্তা করব R1। আর এই যে ফাঁপা অংশ এই যে এতটুকুকে আমরা চিন্তা করব R2, এতটুকুকে আমরা চিন্তা করব R2। তুমি যদি R1 জানতে পারো আর R2 জানতে পারো, তাহলে যে লোহার পুরুত্ব কি হবে? R1 মাইনাস R2। বড়টার ব্যাসার্ধ জানবা, ছোট ওই যে ফাঁপা অংশের ব্যাসার্ধ জানবা, তাহলে এই দুটার বিয়োগফলটা কি? লোহার পুরুত্ব বা বেধ। এখন দেখো আমরা এই R1 এর মানটা জানি 7। এটা প্রশ্নে বলা যে তুমি যেই
গোলকটা বানাবা 7 সেন্টিমিটার হবে, ওইটা কি বাইরের ব্যাসার্ধটাই বোঝানো হচ্ছে, এটা 7 সেন্টিমিটার। বাট এখন মেন টার্গেট তোমার হচ্ছে R2 বের করতে হবে। এখন R2 কিভাবে বের করব? আমরা এই বড় 7-এর এই 7 যে ব্যাসার্ধ, এটার আমরা আয়তনটা বের করব। কি করব? এটার আমরা আয়তনটা বের করব। দেন আমরা আবার এই ছোটটার আয়তনটা বের করব। এটা R1 তো 7, এই 7 ধরে বড়টার আয়তন বের করব। এই R2 এটার মান জানি না, R2 ধরে আমরা এটার আয়তনটা বের করব। এই দুইটা আয়তনের বিয়োগফলটাই কি? প্লাস্টিকের পরিমাণ না? আর প্লাস্টিকের পরিমাণটা তো এইটা। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাবো, ওই সমীকরণ থেকে আর এর মানটা বের হয়ে যাবে। তো চলো যে কথা বললাম সেই অনুসারে কাজ করি। যে কি বলতো, দ্বিতীয় গোলকের বাইরের ব্যাসার্ধ R1, এটাকে আমরা ধরলাম R1 কত? 7 সেন্টিমিটার। সুতরাং এটা যেহেতু বাইরের অংশ, সুতরাং সম্পূর্ণ গোলকটির আয়তন, এটা কত আসবে বলতো? 4/3 পাই, এই যে R1 কিউব আসবে, অর্থাৎ 4/3 ইন্টু 3.1416 ইন্টু 7 এর কিউব আসবে। কত আসে দেখো তো? 4/3 ইন্টু কত আসে? 1436.76 ঘন সেন্টিমিটার। আমরা কি বের করলাম? আমরা এই টোটাল আয়তন ব্যাসার্ধটা জানি 7 থেকে, টোটালটার আয়তনটা বের করলাম। এখন আমরা এই যে এই ফাঁপা হলুদ, এটার ব্যাসার্ধ R ধরবো। যে ফাঁপা অংশের ব্যাসার্ধ R2 হলে আবার ফাঁপা অংশের ব্যাসার্ধ ইকুয়াল টু R2 হলে তার আয়তন কি আসবে বলতো? 4/3 পাই R2 কিউব, এত কি বলতো? ঘন সেমি, তাই তো? তো R2 মান আমরা জানি না, সমস্যা নেই, লাগবে না। তাহলে এই বড়টার যে সম্পূর্ণ অংশের আয়তন, এখান থেকে যদি আমরা এই ছোটটার আয়তনটা বাদ দিই, তাহলে কি থাকবে? প্লাস্টিকের পরিমাণ, যেটা হচ্ছে কি গোলকের এই আয়তন। তো এইখানে এই কথাটা তোমরা লিখতে পারো, এটা কি বলতো? এটা হচ্ছে যে প্রথম গোলকের নিরেট গোলকটার আয়তন, এটা কি বলতো? প্লাস্টিকের পরিমাণ। তো আমরা তাহলে এখান থেকে কি পাই? তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারি যে প্লাস্টিকের পরিমাণটা কত। সুতরাং এই যে এই কনসেপ্টটা থেকে আবার আমরা পাই যে প্লাস্টিকের পরিমাণ ইকুয়াল টু কি আসবে দেখো তো? এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ যাবে, অর্থাৎ দেখো তোমরা যদি এখন চালাক হইতো ইকুয়েশনে, এই যে এটাকে না ভাঙলেই হইতো যে 904, তাহলে যে 4/3 এগুলা কাটাকাটিটা চলে যেত। তো এক কাজ করি, আমরা যেহেতু এখন একটু ক্যালকুলেশন সহজ টেকনিক জানি, তাহলে হচ্ছে আমরা এখন এইটাকে লিখবো না, হ্যাঁ, এভাবে 4/3, আর এই যে এই পরিমাণটা এটা আসছে, এটা এভাবে লিখবো না, এটা কিভাবে লিখবো? 4/3, দাঁড়াও দেখাচ্ছি। এটাকে তাহলে আমরা এইভাবে লিখবো যে 4/3 পাই কত? 7 কিউব। তো প্লাস্টিকের পরিমাণটা কত আসবে? প্লাস্টিকের পরিমাণটা আসবে হচ্ছে এই হিসাব মতে, এই যে বড়টা সম্পূর্ণটা থেকে 4/3 পাই 7 কিউব থেকে কি যাবে এটা দেখা যায়? এখান থেকে কি যাবে বলতো? 4/3 পাই এই যে R2 কিউব, এটা বিয়োগ যাবে, এটা বিয়োগ, এক লাইনে লিখতে পারি নাই। তাই তো? আর প্লাস্টিকের পরিমাণটুকু কত পাচ্ছি আমরা? এই যে প্লাস্টিকের পরিমাণটা, তাই না? এই যে এটা 4/3 পাই 6 কিউব। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং কি লেখা যায়? যে বা
4/3 পাই 6 কিউব ইকুয়াল টু আসতেছে 4/3 পাই 7 কিউব মাইনাস 4/3 পাই r2 কিউব। এই ইকুয়েশনটা বুঝছো কিনা? তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, সবাইকে 4/3 পাই দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে 6 কিউব ইকুয়াল টু হয়ে যাবে 7 কিউব মাইনাস r2 কিউব। তাহলে r2 কে এই পাশে নিয়ে আসি, তাহলে r2 কিউব ইকুয়াল টু হয়ে যাবে কি বলতো 7 কিউব মাইনাস 6 কিউব। তুমি যদি ভেঙেও দেখতে ক্যালকুলেশন, তোমার এখানে আবার একটু বেশি ক্যালকুলেট করা লাগতো, ক্যালকুলেটর বারবার চাপা লাগতো। বাট দেখো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা না ভাঙার কারণে তোমার এখনো কিন্তু ক্যালকুলেটর ধরাও লাগে নাই। তো এখান থেকে তাহলে আমরা কি পাই দেখো তো, r2 কিউব কত লেখা যাবে, এই 7 কিউব থেকে 6 কিউব বাদ দাও, 7 কিউব মাইনাস 6 কিউব, এটা আসে 127। তো ক্যালকুলেটরে বলো r2 কি হয় পাবা, এটা কত আসে দেখো তো ক্যালকুলেট করলে, এটা 5.03 সেন্টিমিটার প্রায়, এত প্রায়। এখন আমার প্রশ্ন তো এটা ছিল না যে এই ভেতরের ফাঁপা অংশের ব্যাসার্ধটুকুটো বের করা, আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল যে ফাঁপাগুলোকে প্লাস্টিকের পুরুত্ব, এই যে এই পুরুত্বটুকু, তাই না, এই যে সবুজ অংশগুলা বা যে এই যে এইটুকু জানতে হবে, তাই না, এটা। তো আমরা তো বলছিলাম যে বড়টা এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে r2, এটা r1 আর এটা হচ্ছে r2, ভালো করে বলি, এটা হচ্ছে r1 আর এতটুকু হচ্ছে r2। এইখান থেকে এটুকু বিয়োগ দিলেই তো পুরুত্বটা, তাই না। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং প্লাস্টিকের পুরুত্ব কি আসবে বলো, r1 মাইনাস r2। r1 কত ছিল, 7 সেন্টিমিটার ছিল, তাই না। r2 কত আসছে 5.03, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা কত আসে, 7 মাইনাস 5.03 বিয়োগ দিলে কত আসে 1.97, এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পুরুত্ব। তো এই ম্যাথটা দেখো আমাদের সমস্যা 3-এর মতনই ছিল, ওই যে 3 নম্বর সমস্যার মতন ছিল না, ওই কনসেপ্টের উপর বেস করেছিল। আর খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এই যে সমস্যা 3, আমাদের পরীক্ষা বলো তোমাদের সবকিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই 3টা যদি বুঝে থাকো, আমার মতে এই যে অনুশীলনীর যে সমাধানটা বা প্রশ্নটা, অনুশীলনীর প্রশ্নটা তোমরা বুঝে থাকবা। এই যে এটাও তোমরা আই হোপ বুঝে থাকবা। আর 4 নাম্বার প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, কি যে চারটা গোলকের ব্যাসার্ধ দেওয়া, এটা 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 8 সেন্টিমিটার, এখানে দেওয়া নাই একটা মান। গোলক চারটিকে গলিয়ে এত সেন্টিমিটার ব্যাসার্ধের নতুন আর একটা গোলক তৈরি করা হলো, আর এর মান কত। আমি সংক্ষেপে করে দেবো, এটা আমি বলতেছি সংক্ষেপে করে দেবো, কারণ বাকিটা তোমরা করবা। তো এই 4টা গোলক মিলে একটা বড় গোলক হচ্ছে, যার ব্যাসার্ধ তোমাকে দেওয়া 14 সেন্টিমিটার। তার মানে এই যে বড় গোলকটার, এই বড় গোলকটাতে কতটুকু প্লাস্টিক আছে, সবগুলা নিরেট, সবগুলা কি নিরেট, ইভেন যেটা তৈরি হচ্ছে এইটাও আর একটা নিরেট গোলক। তার মানে আমরা কি বলতে পারি, এই যে এই একটা গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন, তৃতীয় গোলকের আয়তন, চতুর্থ গোলকের আয়তন মিলে কি বড়টার আয়তন। তুমি যেহেতু এটার ব্যাসার্ধ জানো, তার মানে এটার আয়তনটা বের করে ফেলতে পারবা, v1, এটা v2, এটা v3, এই 3টা বের করে ফেলতে পারবা। 4 নম্বরটা দেওয়া নাই, বাট এটা তুমি 8 দিয়ে লেখো, সমস্যা নাই। ইকুয়াল টু এইটার বা ব্যাসার্ধ জানো 14, তাহলে এটার কি বড়টা আয়তন বের করে ফেলতে পারবা। দেখো আমি যদি উঠাই 4/3 পাই, এটা কত আসে 3 ব্যাসার্ধ, ব্যাস না ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে 3 কিউব। দ্বিতীয়টা কত আসবে বলো তো 8, তাহলে 4/3 পাই 8 কিউব। এরপরটা কি আসবে 13, 4/3 পাই 13 কিউব। পরেরটা ব্যাসার্ধ দেওয়া নাই, আর এটাই তোমার প্রশ্ন, আর এর মান বের করতে হবে। তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, ওইটা হচ্ছে ব্যাসার্ধ 14, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আবার বলতেছি প্রশ্নে ভালোভাবে খেয়াল করবা, ব্যাস না ব্যাসার্ধ, ব্যাস থাকলে কিন্তু 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। তো এটা 14, তার মানে 4/3 পাই 14 কিউব।
সবার মধ্যে 4/3 পাই আছে না, এখানে কমন নিয়ে সবাইকে ভাগ করে দিলেই চলবে, এই পাশ থেকে চলে যাবে, বা সবাইকে 4/3 ইন্টু পাই দিয়ে ভাগ করে দাও, তাহলে কি থাকবে দেখো 3 কিউব 8 কিউব 13 কিউব আর কিউব ইকুয়াল টু হচ্ছে 14 কিউব। দেখো এই যে আর এর মানটা বের হয়ে যাবে, এইটার মান কত টোটাল, এতটুকুর মান কত দেখো 3 কিউব প্লাস 4 পাওয়ার 3 4 না সরি 8 প্লাস 13 পাওয়ার 3, এটা 2736 প্লাস আর কিউব ইকুয়াল টু এটা কত দেখো 14 পাওয়ার 3 2744। তাহলে বলো আর কিউবের মানটা কি হবে, তাহলে আর কিউব 2744 মাইনাস 2736, এটা আসে 8। তার মানে আমরা কি লিখতে পারি বলতো, আর কিউবের মান হচ্ছে 8। তুমি এটা ক্যালকুলেটর করো বা যাই করো, এটা আমরা জানি যে 2 এর উপর পাওয়ার 3 দিলে কি হয় 8 হয়, তো পাওয়ার পর কাটলে আমরা এটা এভাবে লিখতে পারি যে আর এর মান 2, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। শর্ট ভাবে করছি, তোমরা একটু ঠান্ডা মাথায় বড় ভাবে করবা। বড় ভাবে বলতে কি বুঝাচ্ছি, প্রথমটার ব্যাসার্ধ দেওয়া, তাই প্রথমটার আয়তন বের করবা, দ্বিতীয়টারটা বের করবা, তৃতীয়টারটা বের করবা, তারপর চারটার যোগফল মিলে বড়টার আয়তন এভাবে লিখবা, লিখে এই ক্যালকুলেশনটুকু করবা। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। গোলকের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। কোনো কনসেপ্ট যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাও। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।